কোনো উত্তেজনা কি আসলে টের পাচ্ছেন, নাকি ভোটের মাঠটা এখনো জমে ওঠেনি? কি মনে হয়? না, আমার কাছে মনে হয় আমরা তো অনেক নির্বাচন দেখেছি এর আগে। আহ, আমি কিন্তু এরকম মেয়ের মেরে নির্বাচন এর আগে দেখিনি। এমনকি 2024-এ যেটা আপনার আমি ডামি নির্বাচন ছিল, সেখানেও এক ধরনের উত্তেজনা ছিল, নিজেরা উত্তেজনা ছিল। আপনার তারপরে 18-তে যে নির্বাচনটা ছিল সেটা একটু মেরে মেরে ছিল, বাট সেখানেও এক ধরনের উত্তেজনা ছিল, এক ধরনের মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছিল। কিন্তু এবার যেটা হলো, এটাতে কিছুই নেই। মানে এখানে মানে আমি 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 দেখি না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি ঢাকা শহরে কলাবাগান এলাকায় থাকি। আমি যে বাসায় থাকি এই বাসায় 24টা ফ্ল্যাট আছে। আমার পাশে আরেকটা একই বাড়িওয়ালা আরেকটা বাসা আছে, সেখানেও প্রায় 30-32টার মতো ফ্ল্যাট আছে। আমি প্রতিদিন যাওয়ার সময় আমার নিজের কেয়ারটেকারকে জিজ্ঞাসা করি যে এই ভোট চাইতে কি কেউ আসছিল, অথবা ভোটের কোনো লোকজন আসছিল, কেউ কি কোনো লিফলেট দিয়ে গেছে? ওরা প্রতিদিনই বলে না স্যার, কেউ তো আসে নাই। তার মানে এখানে ভোট চাওয়ার লোকও নাই। মানে কি বিএনপি কি জামাত, তাদের মধ্যে কি আগ্রহটা নাই, নাকি তারা কি জেনেই গেছে কি হবে, নাকি তারা নিজেরাই জানে যে যারা ভোট দেওয়া তারা দিবে, যারা না দেওয়ার দিবে না, অথবা তারা এটাও জানতে পারে এই লোকগুলি যাবে কোথায় ভোট না দিয়ে আমাদেরকে। এখন এই ধরনের কিছু আছে কিনা আমি বলতে পারবো না, বাট ভোটের অথবা এমনও হতে পারে তারা হয়তো ভেবে নিয়েছে যে মানুষ সবাই তো অনলাইনে থাকে, হয়তো অনলাইনে ভোটটা মূল ভোট হবে, এরকমও হতে পারে। কিন্তু আমি ঠিক জানি না তারা আসলে কি মনে করে এত চুপচাপ এত নিষ্পৃহ থাকতে পারে। এটা আমার হিসাবের মধ্যে আসলে আমি মেলাতে পারি না। অথচ দেখেন, সেই তুলনায় মানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে। মানে এমন কোনো নেই যে কোনো হামলা ও সংঘর্ষ হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ভোটের মাঠটা ঠিক জমতেছে না। এটা কি বিএনপি জামাত বলে সেই কারণে? মানে আমার মনে হয় তাই হয় কি, বিএনপি জামাত, যদিও জামাত বিএনপি উভয়ে কথার মাধ্যমে পরস্পরের সঙ্গে তাদের যে একটা মার কাট সম্পর্ক এটা প্রমাণের চেষ্টা করছে, কিন্তু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মানুষ তো অনেক দিন ধরে দেখে আসছে যে বিএনপি জামাত মানে একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটার মধ্যে কোনো বিরোধ নাই, তারা একসঙ্গে অনেক দিন ছিল। এই বিএনপির আঁচলের নিচেই জামাতের অবস্থান, জামাতের বেড়ে ওঠা, জামাতের আজকের এই পর্যায়ে আসা। কাজে এবং আমি তো এটাও মনে করি, ধরেন আজকে হাইপোথেটিক্যালি আপনারা কথা ভাবেন, যদি আজকে মাঠে আওয়ামী লীগ থাকতো, এই অবস্থাতেও যদি আওয়ামী লীগ থাকতো, সমূহ সম্ভাবনা ছিল জামাত জিয়া বিএনপির সঙ্গে জোট করতো। আমার কাছে যেটা মনে হয়, তো এরকম একটা বাস্তবতায় মানে একটা ছায়া যুদ্ধের মতো পরিস্থিতি, ছায়া যুদ্ধ, ঠিক প্রকৃত যুদ্ধ না। না, আমার কাছে এরকম মনে হয়। যে কারণে আমি একবার বলেছিলাম যে আমরা তো অনেক ধরনের নির্বাচন দেখলাম। একটা ছিল ভোটারবিহীন নির্বাচন 2014, 2018-তে ছিল গভীর রাতের নির্বাচন, নিশিরাতের নির্বাচন, 2024-এ ছিল আমি ডামির নির্বাচন। আমার কেন যেন মনে হয় এইবারের নির্বাচনটা হলো আমরা আর মামুরা নির্বাচন। তো এখন কি হবে জানি না, তবে নির্বাচনে সেই উত্তেজনা আমি দেখতে পাচ্ছি না। আসলে আপনার কথাটা সত্য, যে কারণ বহুকাল ধরে দেখেন, মানে জামাত বিএনপি লড়াই করবে এটা তো অকল্পনীয়। জামাত হলো বিএনপির অধীনে থাকবে, তারপরে লড়াই হবে আওয়ামী লীগের সঙ্গে, এটা হচ্ছে রিয়েল নির্বাচন। যখন ভোটের মাঠে গত 3টা নির্বাচনে বিএনপি নাই জামাত নাই, নির্বাচনটা কিন্তু ঠাস করে আর নির্বাচন থাকলো না। এখনো দেখেন এমন একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ তো নাই, কিন্তু আওয়ামী লীগ না থাকাতে জামাত যখন বিএনপির মুখোমুখি হয়ে গেল, তখন কিন্তু এই ভোটারদের অংশটা অনেকটা বিভ্রান্ত হয়ে গেল। মানে তারা কোন দিকে যাবে, আসলে কোনটা যাওয়া উচিত, মানে বিষয়টা এরকম হয়ে গেল, মানে বিভ্রান্ত, যার জন্য ঠিক বোঝা যাচ্ছে না আসলে কে কোন দিকে ভোট দেবে। বিএনপির লোকরাই কি জামাতের ভোট দেবে, জামাতের লোকরাই কি বিএনপিতে ভোট দেবে, এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আরেকটা বিষয়কে আমি বলি আপনাকে, যখন ভোট নিয়ে যখন কথা হয়, কথাটা হয় কোথায়? ধরেন আপনার গলিতে, গলির আড্ডাখানায়, চায়ের দোকানে, আমরা তো এগুলোতে আড্ডা দেই। পার্কে হয়তো এক জায়গায় বসে সব আড্ডা দিচ্ছে, সেখানে এক পক্ষ আওয়ামী লীগ এক পক্ষ বিএনপি, মোটামুটি উত্তেজনা একটা তৈরি হয়, আলাপ সালাপ করি, আবার যার যার মতো চলে যায়। এগুলো কিন্তু আমরা দেখে আসছি।
এখন সমস্যা হচ্ছে কি, যে আওয়ামী লীগ তো নাই, হুম, হুম, ওই আলোচনাটা যারা করতো তারা কিন্তু মাঠে নাই। হুম, আমরা সবসময় দেখেছি বিএনপির সমর্থক এবং জামাতের সমর্থক তারা দুইজনে মিলে মিশে আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা করতো। এখন তো আওয়ামী লীগই নাই, আওয়ামী লীগে কেউ তো কোনো কথাই বলে না। হুম, তো যদি এক পক্ষ কথাই না বলে, এখন নিজেরা আলাপ করে কতটুকু আর একটা যুদ্ধে পরিবেশ তৈরি করা যায়? তো যে কারণে কিছু আসলে হয় না, মানে ভোটের উত্তেজনাটা আমরা দেখতে পাচ্ছি না। তারপরে ভোট তো ভোটই। তাহলে কি এটা কি এক পেশে এক মানে একঘেয়ে নির্বাচন হবে? আমি আপনাকে একটা চমৎকার উদাহরণ দিয়ে বলি আপনাকে। হুম, এটা আমি বুঝবো, কারণ আমাদের প্রফেশন নিয়ে কথা বলতেছি। এই যে আমরা যখন প্রথম সাংবাদিকতা শুরু করি, তখন এই সাংবাদিক ইউনিয়নের মধ্যে একটা নির্বাচন হতো। হুম, হুম, সেই নির্বাচনে একটা ছিল আপনার আওয়ামীপন্থী থেকে বামপন্থীরা মিলে একটা প্যানেল করতো, বামপন্থী আওয়ামীপন্থী জাসদ মিলে। এই ঘরানার কিছু সাংবাদিক ছিল, এরা মানে আপনার একটা ইলেকশন করতো, আর তাদের প্রতিদ্বন্দ্বী হতো গিয়ে বিএনপি জামাত মিলে, তারা আরেকটা প্যানেল হইতো। হ্যাঁ, তখন কিন্তু জমজমাট ইলেকশন হতো। এরপরে হলো কি, ইউনিয়নটা ভেঙে গেল। এখন ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কি হলো, ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এখন আওয়ামী লীগ নির্বাচন করে, নিজেরা করে। আওয়ামী লীগের মধ্যে দুই পক্ষ, জমে না কিন্তু। আবার ওদিকে বিএনপির মধ্যে দুই পক্ষ, জমে না কিন্তু। আবার বিএনপি দেখেন, এই যে এত এখন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই আপনার, আপনি আরো ক্লিয়ার হবে, আমাদের দর্শকদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে আওয়ামী লীগ বিএনপি ইলেকশন এখন হচ্ছে, রাজনীতির মাঠে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি বিরাট মার কাট সম্পর্ক, ঠিক আছে? কিন্তু আওয়ামী লীগ জামাতের সঙ্গে যে সাংবাদিক ইউনিয়ন ছিল, ওটা কিন্তু এক আছে। ওখানে কিন্তু জামাত এবং বিএনপি মিলে, আওয়ামী লীগ আসলে ভুল বলছি, মানে বিএনপি এবং জামাত মিলে যে সাংবাদিক ইউনিয়ন ছিল, ওটা কিন্তু এক আছে। আচ্ছা, ওরা কিন্তু ইলেকশন করতেছে। এবং এই যে কয়েকদিন আগে প্রেস ক্লাবের নির্বাচনের জন্য যেটা স্থগিত হয়ে গেছে, সেখানে আমিও একটু প্রার্থী ছিলাম আর কি, যখন আমি তো স্বতন্ত্র প্রার্থী ছিলাম। ওখানে অন্য যে দুটা প্যানেল ছিল, ওই দুটা প্যানেলে কিন্তু একটা প্যানেলে হলো কেবল বিএনপি, আরেকটা প্যানেলে হলো বিএনপি এবং জামাত মিলে তারা একটা প্যানেল করছে। এবং তারা হলো সবচেয়ে পাওয়ারফুল প্যানেল আর কি, বিএনপি এবং জামাত মিলে। রাজনীতির মাঠে বিএনপি জামাতের সঙ্গে ফাইট করে, আর সাংবাদিকদের মধ্যে বিএনপি এবং জামাত মিলে ঐক্য করে। তার মানে যে এখন যেটা ফাইট করে, এটাও লোক দেখানো ফাইট। আসলে ওই ঐক্যটাই সঠিক, ওইটাই বাস্তবতা। তো যে কারণে এই নির্বাচনগুলো ওরকমই হবে, জমবে না। তো এই নির্বাচন জমবে না। তাহলে তো, কিন্তু সাম্প্রতিক তো কিছু বিতর্ক আসতেছে, এটা খুব মানে ভোটের মাঠে আলোচনা হচ্ছে, যেমন এই নারীদেরকে নিয়ে বিতর্ক, জামাতের আমির পদে, তারপরে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে কর্নেল অলিকে হাইলাইট করলো চট্টগ্রামে, যে এই বিষয়গুলো কিন্তু বিএনপি পিক করতেছে। এটা কি না, বিতর্ক? এখন হলো কি, আসলে মূলত আপনি যদি খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, যে ভোটারদেরকে প্রলুব্ধ করার জন্য অথবা ভোটারদের মন জয় করার জন্য বিএনপি এবং জামাতে ইসলামের মূল পলিসিটা কি? মূল পলিসি হলো ভারত বিরোধিতা। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল, আজকে যদি এখানে আওয়ামী লীগ মাঠে থাকতো, তাহলে মূল ইস্যুটা কি হইতো? যে তুমি হলে গিয়ে ভারতের দালাল, আমি হলাম গিয়ে ভারতের বিরোধী, ভারত বিরোধী। তুমি হচ্ছে পাকিস্তানের দালাল। ভারতের পাকিস্তানের দালাল মূলত কিন্তু এটা কিন্তু মূল ইস্যু। অন্য ইস্যুগুলি যে জাতি, আচ্ছা বলেন আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ বুঝতে কয়জন বলেন তো আপনি আমাকে? আচ্ছা, আরেকটা হলো ইসলাম কায়েম। ইসলাম কায়েম কি কোনো পলিটিক্যাল পার্টির কাজ? ইসলাম তো আল্লাহর একটা ধর্ম। আচ্ছা, তাও মানলাম ইসলাম কায়েম করবেন, ইসলাম কায়েম করবেন আপনি হিন্দু নিয়ে, আপনি হিন্দুকে প্রার্থী করছেন। তাহলে ওগুলি কিন্তু এখন এমনি ভোট পাওয়ার জন্য, লোক দেখানো। কিন্তু মূল ইস্যুটা হলো ভারত প্রেম অথবা ভারত বিদ্বেষ। এখন জামাত এবং বিএনপি দুইটাই তো ভারত বিদ্বেষ, ভারত বিরোধিতা। তারা তো এখন কি করবে? এখন হয়তো একটা কম্পিটিশন হতে পারে যে কে বেশি বিরোধিতা করতে পারে। ওই বিরোধিতার মাত্রা নিয়ে, বিরোধিতার পরিমাণ নিয়ে একটা মারামারি হতে পারে। না, তোমার চেয়ে আমি আপনার 100 গ্রাম বেশি বিরোধিতা করতে পারছি, তুমি কম পারছো, ওইটা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া তো আর কোনো আলোচনা নাই, তাই না? আর এই যে কারণে তারা ওই ছোট ছোট পয়েন্ট নিয়ে আসতেছে, যে স্বাধীনতার ঘোষক। এতদিন কিন্তু জামাতও বলছে
আমি একটা ভিডিও দেখলাম, এটা লোকজন তো ছড়াচ্ছে এখন, যে দেলোয়ার হোসেন সাইদি উনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে দিয়েছেন জিয়াউর রহমান, ওনার ভিডিও দেখলাম। এখন তারই শিষ্য শফিকুর রহমান বলতেছে এটা দিয়েছে অলি আহমেদ, ওই রিভোল্ট বলছে। আবার দেখলাম তার প্রতিবাদে জিয়াউর রহমানের একটা নিবন্ধ সেটা ছাপাই দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে জিয়াউর রহমান বলছেন যে আমি বললাম আই রিভোল্ট, এবং আমি অলি আহমেদকে অর্ডার করলাম অমুক অমুক অমুক। অলি আহমেদ তখন ছিল ক্যাপ্টেন একজন। বললাম তো অলি আহমেদ এমন এক প্রতিভা এবং উনি এমন এক মুক্তিযোদ্ধা যে জিয়াউর রহমানের ছায়ায় উনি নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণ করেছেন। উনি জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন বলে ওই সময় উনি এত বড় আলোচনায় আসছেন, তা না হলে ওনার তো আলোচনা কোনো কিছু নাই। উনি তো আসলে মানে কি বলবো, যে আমার কাছে মনে হয় যে একজন মুক্তিযোদ্ধা বটে, কিন্তু খুবই হাই রেটে মানে ওনাকে ফুলাইয়া ফাঁপিয়ে বড় করে দেখানো হয়েছে, আর কিছুই না। ওনার কোনো কর্মকাণ্ড, কোনো আচার আচরণে আপনি উনি যে এত বড় একটা মুক্তিযোদ্ধা আপনি টের পাবেন না, অথবা উনি যে এত বড় একজন নেতা এটা ওনার নির্বাচনী এলাকার বাইরে টের পাবেন না। তারপরেও তো বিএনপিতে থাকাকালীন, বিএনপির মন্ত্রী হিসেবে থাকাকালীন উনি ইলেকশন করে কিন্তু এই জামাতে শাহজাহান চৌধুরীর কাছে হারছেন। তো তো সেটা তো বলে লাভ না রে ভাই, বলি আমরা তো নো বডি আছে। এখন তারে নিয়ে জামাত পলিটিক্স করতেছে যে উনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, কি করছেন না করছেন, ওই দিয়ে ভুল বলছেন না কি বলছেন। তো এটা তো আসলে ইতিহাস এটাকে সাপোর্ট করে না। এখন ওনারা হয়তো নতুন ইতিহাস তৈরি করতেছেন, অপেক্ষা করেন কিছুদিন, যদি তারা ক্ষমতায় আসে শুনতে পারেন যে গোলাম আজমই স্বাধীনতা ঘোষণা করছে। হ্যাঁ, কৃষ্ণ নন্দীকে নিয়ে কি বলবে? অলি আহমেদকে নিয়ে তো বললো, আর ওই সাতক্ষীরায় যে কৃষ্ণ নন্দীকে পাশে রেখে কি বলবে? সাতক্ষীরা তো না খুলনায়, খুলনায় কৃষ্ণ, হ্যাঁ। কি বলবে অপেক্ষা করতে। শুনেন, ক্রিয়েটিভিটি, ওনাদের যে ক্রিয়েটিভিটি আমাদের দেশে, আমি খালি বিএনপি ওনাদের কথা বলতেছি না, পুরো আমাদের পলিটিক্যাল লিডারদের কথা বলতেছি। আমাদের পলিটিক্যাল লিডারদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি আমার আপনার মতো সাংবাদিক ভাই সেটা আমরা আইডিয়া করতে পারবো না। আমরা কেবল ওনাদের ক্রিয়েটিভিটিকে ফলো করতে পারবো, অনুসরণ করতে পারবো। আমাদের অত দক্ষতা নাই, বানাইতে পারে একটা, অসুবিধা কি আছে? মাসকামাল, কিন্তু একটা কিন্তু জিনিস হলো হ্যাক্ট আইডি হলো, মানে জামাতের আমিরের যে বক্তব্য নারীদের ব্যাপারে, তার অন্যান্য চেলাপেলাদের বক্তব্যে মনোভাবে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, মানে এটা হ্যাক্ট হোক আর যাই হোক না কেন, এটা মানে অসম্ভব বলে কেউ মনে করছে না। আপনার কাছে কি মনে হয়? না, এখন এইটা হয়েছে কি, আমি একটা কথা বলি আপনাকে, এটা হ্যাক কিনা, হ্যাকিং হয়েছে কি না হয়েছে, এটা নিয়ে আসলে আমি এটা নিয়ে খুব বেশি একটা সন্দেহ করতে চাই না, এই কারণে যে আমি সন্দেহ তত্ত্বতে বিশ্বাসী না। এখন উনি বলেছেন যে এটা হ্যাক হয়েছে, উনি বলেছেন যে এই কথা আমি লিখিনি, আমি এটা মেনে নেব কেউ নেই। এইটা প্রমাণ করে না করে আমার কি লাভ? আমি অপেক্ষা করব যে অকাট্য কোনো প্রমাণ আসে কিনা। যদি অকাট্য কোনো প্রমাণ আসে তাহলে সেটা আমি বলবো, তার আগ পর্যন্ত এটা নিয়ে আমি বিতর্ক করবো না। কিন্তু বিতর্ক করবো না কেন, সে এটা আমি বলি। উনি এই কথাটা ওই একটা শব্দ নিহত আপত্তি, উনি যেটা বলেছেন যে যে সমস্ত নারীরা বাইরে যাচ্ছে কাজের জন্য তাদেরকে আসলে প্রস্টিটিউশন থেকে ঠেলে দেওয়া হচ্ছে, এগুলি বলেছেন উনি। তো এই জায়গাটাতে না ওই একটা শব্দ কিন্তু আপনি বাদ রাখেন, এইটা উনি না ছাড়া অন্য কেউ বললে কি হতো? উনি বলাতে কেন হয়েছে এই কারণে যে উনি তার 2 দিন আগে আল জাজিরাকে যে ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউতেও কিন্তু উনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নারীকে যেভাবে মূল্যায়ন করা হয় উনি তো সেভাবে মূল্যায়ন করেননি। এই যে মূল্যায়ন না করাটা, এটা তো পার্টির পলিসি। হ্যাঁ, এই যে মূল্যায়ন না করাটা, এটা তো ওনাদের পার্টির পলিসি, এবং ওই পলিসির সঙ্গেই নারীদের ওনারা মূল্যায়ন করেন নাই। এবং সেই ক্ষেত্রে ওইটাকে আরেকটা খেলে শব্দ যুক্ত হয়েছে, আর তো কিছু না। এই যে নারীদের বাইরে 8 ঘন্টা করে কাজ করা, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা, এটাকে পৃথিবীর সমস্ত ডেমোক্রেটিক স্টেট এটাকে মেনে নিবে, এটা তো কোনো বিস্ময় প্রকাশ করবে না। কিন্তু ওনারা তো এটা মানতে চান না। ওনারা প্রথমে লোক দেখানোর জন্য বলছেন 5 ঘন্টা, ওনারা যদি ক্ষমতায় আসে তারা কি 5 ঘন্টা করবে না? করবে, 5 ঘন্টা করে দেবে। তো এতে কি মেয়েরা খুশি হবে না নাকি বেজার হবে? যদি খুশি হয় তাহলে এক কথা, যদি বেজার হয় তাহলে আরেক কথা।
এখন এই যে চিন্তা, ওনাদের যে চিন্তা, সেই চিন্তার সঙ্গে কিন্তু ওনার এই টুইটের শব্দগুলো, কথাগুলো হয়তো শব্দগত আপত্তি থাকতে পারে, কিন্তু ধারণাগত কিন্তু কোনো আপত্তি নাই। ধারণা কিন্তু কনসেপ্টটা কিন্তু ওইটাই। পুরুষরাই পরিচালক। মাসুদ কামাল, আমরা ঢাকাতেই জানি, বাংলাদেশেই বহু নারী তারা সংসারকে নিজের মানে আয়, মানে রুটি রোজগার এবং তাদের যোগ্যতা দক্ষতা এমন বেশি, দেখা যাচ্ছে যে স্বামীর বেতনের চেয়ে তার ইনকামের চেয়ে ওই নারীর ইনকাম অনেক বেশি, এবং তারা সংসার পরিচালনা করছে। এবং একটা পুরুষ যখন কি ডিভোর্স করে, তখন ডিভোর্সি নারী সে নিজেকে তো চালায়, সাথে তার সন্তানকে সুদ্ধা পরিচালনা করে। এরকম অসংখ্য নারী কি নেই বাংলাদেশে? তাহলে পরিচালক হয় কি করে? মানে গুরুত্বটা নাই কেন? নাই, এটা এটা ধর্মীয় কারণে নাই, এটা ধর্মীয়। আপনি দেখেন, আমি একটা কথা বলি, আফগানিস্তানে কি হচ্ছে? আফগানিস্তানে যেটা চলছে, জামাত কি বলবে যে এটা ইসলামী শাসন নয়? বলবে না। মামুনুল হক তো দয়া করে আসছে, আফগানিস্তানে নিয়ে গেছিল। তার মানে আফগানিস্তানে যেটা চলছে ওটাও কিন্তু এক ধরনের ইসলামী শাসন। ওনারা বলে, আমাদের এরাও অস্বীকার করে না। আফগানিস্তানে মেয়েদেরকে ক্লাস 6 পর্যন্ত পড়াইলো, তারপরে আর পড়াবে না বলছে কিনা বলেন? বলছে তো ক্লাস 6। তাহলে ওখানে কোনো ডাক্তার হবে না, কোনো মহিলা আফগানিস্তান ডাক্তার হবে না। এখন ধরেন ওনাদের যারা এখন তালেবান লিডার আছে, তাদের বউদের মনে করেন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় আসলো, এখন ডেলিভারির সময় একটা জটিলতা হইল, কি হবে? ডাক্তার পাবে কই? পুরুষ ডাক্তার তো তারা দেখাবে না, বেগানা পুরুষ। কয়েকদিন আগে দেখেন না, ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের নিচে মহিলারা আটকা পড়ছিল, তারা উদ্ধার পর্যন্ত করে নাই। তারা উদ্ধার পর্যন্ত করে নাই, যে ওরা নাকি বেগানা পুরুষ যে দেখতে পারবে না, অথবা উদ্ধার করা যাবে না। তাহলে আমরা কি দেখলাম? তো এটা যদি ইসলাম হয়, ওরা যখন চালাচ্ছে নিশ্চয়ই ইসলাম, তাহলে ওরা এটা কেন চালাচ্ছে? কোনো মুসলিম আলেম অথবা কোনো মুসলিম, আমাদের দেশে কোনো মুসলিম ওয়াজ যারা করে, তারা কি একবারও বলছে যে আফগানিস্তানে যেটা চলছে এটা ইসলাম না? বলে নাই তো। তাহলে ওটা চলছে। এখন আপনি কি ওইটা রেপ্লিকা আমাদের এখানে করবেন? ওইটা করবেন নাকি ওই যে আবার মাঝখানে শুনলাম কে একজন নেতা, জামাতের নেতা বলছেন যে আমরা ধীরে ধীরে শরিয়া আইন চালু করব। এখন ধীরে ধীরে মানেটা কি ভাই? তার মানে একবারে যাবেন না, কিন্তু আলটিমেট গোলটা হলো ওইখানে। আমি জানি না, এগুলো আমি বলতে পারবো না, কিন্তু আমি মানে জাস্ট বোঝার চেষ্টা করতেছি। আসলে তারা তো ঝেড়ে কাশে না। ইন্ডিয়ার এক লোক, সে একবার আব্দুল্লাহ তাহেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা কি শরিয়া আইন চালু করবেন? তাহের সাহেব জবাব দিচ্ছে কি, আমরা কি বলেছি আমরা শরিয়া আইন চালু করব? মানে কি হলো? মানে ওরা চালু করবেন কিনা সে কিন্তু কোনো ক্লিয়ার জবাব দিল না। এখন এইরকম ধোঁয়াশা এড়িয়ে যাওয়া, এটা ইন্টারভিউয়ে একটা প্রচলিত পদ্ধতি, এটা হতেই পারে। যে কেউ বলতে পারে আমি সরাসরি উত্তর দেব না, আমি আকার ইঙ্গিতে বলবো অথবা এড়িয়ে যাব। কিন্তু এড়িয়ে যাওয়ার মাধ্যমে ওনার ব্যাপারে যারা ইন্টারভিউ পড়েছে, যারা শুনেছেন, তাদের মধ্যে তো একটা পারসেপশন জন্ম নেয়। সেই পারসেপশনটা কি? যে আসলে আমি শরিয়া আইন কায়েম করব, কিন্তু টেকনিক্যাল কারণে এখন বলতে চাচ্ছি না। হিসাবটা এইটা, তাই না? এখন এই হিসাবের মানে আপনার শেষ পর্যন্ত অন্তিম ফলাফল কি হবে এটা তো আমরা বলতে পারবো না। একেবারে শেষ এক প্রশ্ন, একটা নতুন কি মেরুকরণ হয়ে গেল রাজনীতিতে, বিএনপি ভার্সেস আদার্স। যেমন বিএনপির কিন্তু কোনো জোট নেই, অন্যদের জোট আছে। তাহলে কি আগে যেমন ছিল মানে আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ, এখন কি বিএনপি এন্টি বিএনপি, এরকম মেরুকরণ হলে এই যে 4 কোটি নতুন ভোটার তারা কিভাবে দেখছে? আপনি যদি এই দুইটা মিলায় উত্তর দেন। এটা একটা ভালো কথা বলছেন। জামাত এই কাজটা খুব টেকনিক্যালি করতেছে। জামাত প্রমাণ করার চেষ্টা করছে যে এখন দেশে আমরা এই ইলেকশনটা হবে যে বিএনপি এন্টি বিএনপি এই ইস্যুতে। এখন কেন তারা এন্টি বিএনপি বলতে যাচ্ছে অথবা কেন তারা বিএনপি সমালোচনা করছে, তারা কিন্তু এটা উপস্থাপন, আপনি দেখবেন কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি স্পষ্ট করে উচ্চারণ করেছেন যে আগের হিসাব বাদ দেন, হিসাব হবে 2024-এর 5ই আগস্টের পর থেকে। তার মানে 24-এর 5ই আগস্টের পর থেকে এদেশের মানুষ দেখেছে বিএনপি কি, জামাত কি। আওয়ামী লীগ তো নাই এখন, আওয়ামী লীগে দেখার কোনো প্রশ্ন আসে না।
বিএনপি কি জামাত কি এই জিনিসটা তারা 5 আগস্টের 2024-এর 5 আগস্টের পর থেকে দেখতে শুরু করেছে। এবং জামাতিরা বলছে এই কারণে যে এই সময়টাতে এই 1.5 বছরে বিএনপি অফুরন্ত চাঁদাবাজি করেছে, মানুষকে হয়রানি করেছে, আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে গণমামলা করেছে, মামলা বাণিজ্য করেছে। এবং এই সময়ে জামাতের ভূমিকা ছিল খুবই ইতিবাচক। তারা আওয়ামী লীগের লোকজনকে প্রোটেকশন দিয়েছে, আওয়ামী লীগের লোকজনকে নানাভাবে নিরাপদে রাখার চেষ্টা করেছে। বিএনপি লোকেরা আওয়ামী লীগের লোকদের ব্যবসা বাণিজ্য দখল করে নিছে। এগুলি সবই বাস্তব, আমাদের চোখের সামনে অনেক আছে। তো জামাত কিন্তু এই জিনিসটাকে ক্যাশ করতে চাচ্ছে যে দেখেন আমরা এরকম না, ওরা এরকম। তার মানে এই যে এনটি বিএনপি যে ব্যাপারটা, সেন্টিমেন্টটা, এইটাকে কিন্তু জামাত নার্সিং করতেছে এবং এটার উপর ভর করে তারা নির্বাচন যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করতেছে। তো আপনার কাছে কি মানে মনে হয় যে মানে আলটিমেটলি ভোটাররা কি এটাই দেখবে, নাকি ভোটাররা পুরনো ইতিহাস, পুরনো গত 15 বছরে যে সংগ্রাম আন্দোলন সেগুলো কোনো কিছু তারা মনে রাখবে না? শুনেন, ভোটারের সংখ্যা কত আমাদের? 12 কোটির উপরে, 12.5 কোটি। এর মধ্যে প্রথমবারের মতো ভোট দিচ্ছে ইয়াং জেনারেশন, ধারণা করা হয় এই সংখ্যাটা 4.5 কোটির মতো। এই 4.5 কোটির মধ্যে আমি ধরে নিচ্ছি 50 লাখ ধরেন আওয়ামী লীগের, একদম কঠিন আওয়ামী লীগ 50 লাখ। তো বাদ বাকি যে 4 কোটি, এই 4 কোটির নতুন ভোটার, এরা এর আগে আসলেই বিএনপিকে দেখে নাই, এর আগে এরা জামাতকেও দেখে নাই। গত 15 বছর যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপিও কিন্তু বিরোধী দল হিসাবে কার্যকর কোনো ভূমিকা রাখার সুযোগ পায় নাই, জামাত তো পাই নাই। তারা খেলে আওয়ামী লীগকে দেখছে এবং আওয়ামী লীগের কাছে বিএনপি সংক্রান্ত বয়ান শুনেছে, জামাত সংক্রান্ত বয়ান শুনেছে। যেই আওয়ামী লীগ চলে গেল তারপরে কিন্তু এই ইয়াং ভোটাররা, তারা তো আওয়ামী লীগকে অপছন্দ করে, কারণ তারা ভোট দিতে পারে নাই। তো তারা ওই বয়ানের আলোকে এই দলগুলিকে বিচার করা শুরু করছে এবং শুরু করে দেখছে যে বিএনপি সংক্রান্ত বয়ান আসলে খুব একটা মিথ্যা নয়, কিন্তু জামাত সংক্রান্ত বয়ানটা অতটা সত্যও নয়। জামাত অন্য একটা চেহারা নিয়ে হাজির হয়েছে, যার প্রতিফলন আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নির্বাচনে। অনেকে বলে এই যে মেয়েদের সম্পর্কে আমরা অনেকে উত্তেজিত হচ্ছি, মেয়েরা আতঙ্কিত হচ্ছে, সবই ঠিক আছে। তাহলে 5টা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলে, মেয়েদের হলে, 5টা বিশ্ববিদ্যালয় তো মেয়েদের হল আছে, মেয়েদের কোনো একটা হলে বিএনপি জিতলো না কেন, অথবা জামাত হারলো না কেন? এই মেয়েরা কি মূর্খ? তারা তো মূর্খ না। তো তারা তো জামাতের উপর নির্ভর করেছে। এখন এই নির্ভর করেছে কেন করেছে, যে সাইকোলজিটা কি, এটা আমি আপনি গবেষণা করে মিলাতে পারবো না। এই কারণে এই জেনারেশনকে আমি আপনি বুঝি না, তারা অন্য একটা, যে তাদের চিন্তা ভাবনা আমি আপনি বুঝি না। কিন্তু আমি যদি নাও বুঝি, তাদেরকে আপনি মূর্খ বলতে পারেন, তাদেরকে আপনি অজ্ঞ বলতে পারেন, তাদেরকে আপনি ধর্মান্ধ বলতে পারেন, যা কিছুই বলেন, কোনো আপত্তি নাই। কিন্তু ভোট তো পায় না ভাই, ভোট তো পায়। ওই ভোটটাকে তো একটা কাউন্ট করতে হবে। নির্বাচন তো ভোটের খেলা। কাজে এই ইয়াং জেনারেশনকে আপনি যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু মানে বিএনপি খুব একটা ভালো অবস্থায় নাই এদের কাছে। কিন্তু মানে আওয়ামী লীগের ভোট তো একটা ফ্যাক্টর, এবং তারা তো শেষ মুহূর্তে এসে দেখছে যে আসলে তাদের মানে নিরাপত্তার জন্য কারা মানে সহায় হবে। আপনার কাছে কি মনে হয়? তাদের তো এখানে আমি একটা কথা বলি, এখানে একটা কৃতজ্ঞতা বোধের ব্যাপার আছে। আচ্ছা, কৃতজ্ঞতা বোধজনিত কারণে তারা হয়তো ভোট দিতে যাবে জামাতকে। কিন্তু আবার আওয়ামী লীগ কিন্তু একটা অদ্ভুত দল। অদ্ভুত দল মানে কি জানেন? আমি যদি তুলনা করি বিএনপির সঙ্গে, তাহলে আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শিক দল, তাদের কিন্তু কিছু আদর্শ আছে, তাদের কিছু কিছু জিনিসকে তারা একদম মানে জীবন, মানে শরীরের প্রতি রক্তবিন্দু দিয়ে তারা ফলো, এবং সেই জায়গায় যে হয়তো জামাতের নেতার প্রতি কৃতজ্ঞতা থাকবে, কিন্তু যখন ভোট দিতে যাবে, সিল মারতে যাবে, দাঁড়িপাল্লায় তারা সিল মারতে পারবে কিনা আমার একটু সন্দেহ আছে। তারা ওখানে যায় নিয়ে দেখবেন যে আটকে গেছে,
এই জায়গাটা যায়নি। আমার মনে হয় যে যতটা আশা আপনার জামাত করছিল আওয়ামী লীগদের নিয়ে, আমার কেন যেন মনে হয় এখানে একটু ঝামেলা হবে। ইয়াংদেরকে সহজেই করা যায়, প্রভাবিত করা যায়, কারণ ইয়াংরা তো তাদের তো অতীত অভিজ্ঞতা খুব বেশি একটা নাই। কিন্তু জামাতকে যারা দেখেছে, আওয়ামী লীগের লোকজন জামাত সম্পর্কে তাদের যে ধারণা, এইগুলি যারা সিনিয়র আওয়ামী লীগের আর কি, তারা শেষ শেষ পর্যন্ত যে জামাতকে ভোট দিবে এটা আমার কাছে মনে হয় না। আর আমার আরেকটা হিসেব হলো, আমার ধারণা যে আওয়ামী লীগের অর্ধেকেরও বেশি ভোটার ভোটই দিতে যাবে না। সব মিলে তাহলে আপনার আলোচনায় যেটা আসলো যে ভোটের সেরকম উৎসব আবহ না থাকলেও হিসাব নিকাশটা যথেষ্ট জটিল, এবার কিছুই বোঝা যাচ্ছে না। আমার তাই মনে হয়, আমার তাই মনে হয়। ঠিক আছে মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন একটু লম্বা সময়, যেহেতু শেষ মুহূর্তের বিষয়, আপনারাও হয়তো আপনাদের ভেতরে যা যা আছে হিসাব নিকাশ সেগুলো একটু মেলানোর একটা চেষ্টা করা হলো আর কি। আমাদের এই আলোচনা চলতে থাকবে। দর্শক আপাতত আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।